আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জনাব পারভেজ শেখ হৃদয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি, আপনাদের দোয়ার বরকতে কোনো রকমে আছি। আসলে যে আজকে আপনার কাছে আসা হচ্ছে, বা আমরা তো যতটুকু জানি আপনি মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। আসলে আমরা আপনার কাছে জানতে চাইব, এই যে মনে করেন যে সবই মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই যে সিএনজির পাম্পগুলোতে মনে করেন গ্যাসের সংকট, এই যে তেলের সংকট, এই যে মনে করেন বিদ্যুতের সংকট, আর তার মধ্যে দিয়ে আবার বুতুরে বিল, যারে বলে ই ডবলের হি ডবল। আচ্ছা, আপনারা যে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করেন, এগুলো তো এক পর্যায়ে মানবাধিকার সেকশনে পড়ে, তো এই বিষয়ে আপনাদের আসলে প্রতিক্রিয়া কি আমাদেরকে যদি একটু জানান আর কি। ধন্যবাদ আপনার প্রিয় চ্যানেল এবং আপনাকে। আজকে আমাদের দর্শক যারা আছেন, আমরা বর্তমান উপস্থিত হয়েছি আপনি স্টুডিওতে আমাদের চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি মহোদয় এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার উপদেষ্টা আইন হিসাবে গতকাল সিলেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার যে যে বিষয়গুলো আপনারা বলতেছেন, যে বিশেষ করে পেট্রোল পাম্পে এবং আপনার যে বিদ্যুতের যে সংকটটা, আমি মনে করি যে এই যে আপনার 9 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় চট্টগ্রাম আসছিল, তা উনিকে বারবার কিন্তু সবাই বক্তব্যের মাঝে কথার মাঝে কিন্তু বলেছে কি মানবিক প্রধানমন্ত্রী। আমি মানবিক প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনি একটু আন্তরিক হন, আর আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যদি একটু অ্যাক্টিভ ভাবে কাজ করে, আশা করি সংকট একদিনে নয় 1 ঘন্টার ভিতরে 64 জেলা সমাধান হয়ে যাবে। আপনার মান সম্মান কমাবার জন্য, সরকার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে, উঠে পড়ে লাগতেছে। তাহলে আপনার কাজ করতে হবে কি, যাদেরকে দায়িত্ব দিয়েছেন সরজমিনে তারা যেন ভালোভাবে কাজ করে, বাংলাদেশে 64 জেলায় একদিনেই সমস্যাগুলো সংকট হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়ে যায়, আমরা গতকালকে যেটা পত্র পত্রিকায় দেখতে পারলাম, এই যে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটার জন্য বাংলার সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রাপ্তি হয়েছে, বা তাদের কাছে যে মানে হাত জোর করে যে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছে, যে গ্যাস এবং তেলের যে বিদ্যুতের জন্য। আসলে যদি যে কুচক্র মহল যদি উদ্দেশ্য প্রণোদিত কোনো ধরনের এই ধরনের কার্যকলাপে জড়িত থাকতো, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এই ধরনের কথা বলার তো কোনো যুক্তি আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো মানে আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই যে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের বলেন না, আপনার কথাটা যুক্তি আছে, উনির কথার পিছনে কিছু রহস্য থাকতে পারে, না থাকার কিছু নাই। আজকে আমি ক্ষমতায় আছি আমার সম্মান নষ্ট করার জন্য এবং হেবুদু করার জন্য একটা মহল চেষ্টা করে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু আপনি অথবা শুনছেন কিনা জানি না, যে বর্তমান বিরোধী দলের যে প্রধান উনিকে বলছেন কি আপনি 1 মাসের জন্য দায়িত্ব নিয়ে দেখেন, 1 মাসের জন্য দায়িত্ব নিয়ে দেখেন অবস্থাটা কি। আবার অনেকে বলছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তাহলে এতে বোঝা যাচ্ছে কি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি ব্যবসায়ী মহল, চক্র বলে এটাকে, এই চক্রটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই, আপনি সরাসরি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে যদি দেখাশোনা করেন এবং খেয়াল রাখেন, তাহলে এটা বাংলাদেশের সংকটটা থাকবে না। আপনি একজন মানবিক ব্যক্তিত্ববান মানুষ, আপনি দিন রাত মানুষের জন্য কাজ করেন। এমন দেখেছি উনি একা গাড়ি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে গেছে, বিভিন্ন জায়গায় খবর নিচ্ছে। এই ধরনের বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী হয় না। আপনি একটি জিনিস মনে রাখতে হবে, আপনি কোন পরিবারের সন্তান। আপনার মাও বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনার বাবাও প্রেসিডেন্ট ছিলেন, তাহলে আপনিও বাংলাদেশের একজন আমাদের অভিজ্ঞ দক্ষ মানবিক একজন তরুণ আইকন প্রধানমন্ত্রী। তা আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি আরেকটু যদি দক্ষ লোক দিয়ে পরিচালনা করেন, তা 64 জেলায় 1 ঘন্টার ভিতরে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা তো জটিল কোনো সমস্যা। মানে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আপনারা এই দাবি জানান। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগ এবং কেন্দ্রীয় যেটা আমি যুগ্ম মহাসচিব, আমি অনুরোধ জানাচ্ছি, এরপরে যদি পাশাপাশি দরকার হয় আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমরা গত 11 তারিখ ঢাকা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে বলেছিলাম যে মাদক নিয়ে কথা বলেছিলেন $0, যে বাংলাদেশের 64 জেলার মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কর্মীদেরকে যদি সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই $0 করা সম্ভব। কিন্তু না হলে এই প্রশাসনে আপনার নামে মামলা দিবে। কেন এখন প্রশাসনে কি অনেক কিছু প্রশাসন, অসাধু প্রশাসন আছে এই পরিবারের সাথে জড়িত। তা সুতরাং এটা খেয়াল রাখতে হবে যেন এই জিনিসগুলো যেন হয়। আজকে শিশু নির্যাতন, মায়া, দর্শন, নারী নির্যাতন এবং মাদক $0 জন্য, তাহলে আপনার এটা কি খেয়াল রাখতে হবে। তাহলে আমি অনুরোধ করব, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা আইনের সহযোগী হিসাবে 64 জেলা আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম বিভাগও গরিব থেকে মেহনতি মানুষের জন্য
আইনের সেবা, বিভিন্ন ধরনের সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি। আপনার যদি সুদৃষ্টি থাকে, আমরা উত্তরোত্তর কাজের গতি আরো বাড়াতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি চলে যাব যে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলার যে সভাপতি জনাব আইনজীবী অ্যাডভোকেট সাইবুদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতক্ষণ তো আপনাদের কেন্দ্রীয় যে যুগ্ম মহাসচিবের যে ওনার বক্তব্য আমরা শুনতে পেয়েছি। তো যেহেতু আপনারা চট্টগ্রাম জেলা নিয়ে কাজ করেন, চট্টগ্রাম জেলায় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি পটিয়া বাদামতলে কালকে গ্যাসের দীর্ঘ লাইন, এবং এখানে যে মজ্জারটেকা এলাকায় গ্যাসের দীর্ঘ লাইন। আমরা যখন তাদের কাছে যে বুম স্পিকার নিয়ে তাদের কাছে জানতে চাই, তারা বলে কি এই যে বিভিন্ন রকমের কথা বলতেছে। তো আমরা এখন সর্বোপরি আসলে আপনারা মানবাধিকার যে হিসাবে, যেটা মানবাধিকার যে আপনারা প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থায় কাজ করেন, যে এটা তো একটা মানবিক কাজ, যে মানবতায় এগিয়ে যাওয়া। তো এ বিষয়ে আপনাদের যে সাধারণ মানুষের, সাধারণ ড্রাইভারদের জন্য বা যে বাংলার সাধারণ মানুষের জন্য আপনাদের বলার কি আছে? যে আসলে ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক। জি জি। এই জন্য যে এদেশের সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পটিয়া থেকে, বোয়ালখালী থেকে, আপনার সাতকানিয়া থেকে, এদিকে সিদ্ধকুণ্ড থেকে, বিরাটসরাই থেকে, বা যেখান থেকেই যানবাহনে আসতে হয়, মানুষের আসা যাওয়া চলাচল পথটা এখন মানুষের জন্য খুবই অসহনীয় হয়ে পড়েছে। আমরাও সকালে অফিসে আসার জন্য গাড়ি পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অনেক ক্লায়েন্ট যত সময়ে জাস্ট টাইমে আদালতে হাজিরাও দিতে পারতেছে না, দিতে পারতেছে না, হাজির হতে পারতেছে না। তখন কথা হচ্ছে, এই বিষয়টা কি কৃত্রিম সৃষ্টি নাকি স্বভাবের সৃষ্টি, এখন বোঝা বড় দায় হয়ে গেছে। আপনি সঠিকই বলছেন। আমরা মানবাধিকার কর্মী, মানবের জন্য কাজ করি। যে আজকে অনেক জনগণ এর হাই হুতাশ, এটা আপনি সংবাদকর্মী হিসেবে আপনি যেখানে যান পাচ্ছেন, হাই হুতাশ দেখতে পাচ্ছেন। আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমরাও মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করলে বা জিজ্ঞাসাবাদ না করলেও জি জি জি, যে জলপথে, স্থলপথে, বাজারে হাই হুতাশ দেখতে পাচ্ছি। দেশের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নাই। আজকে চট্টগ্রাম আদালতে সকাল থেকে প্রায় 12টা পর্যন্ত আমরা বিদ্যুৎ এই চট্টগ্রাম আদালতেই ছিল না। আমাদের মামলার ড্রাফটিংটাকে, মামলার ফাইলিং, লয়ার হিসেবে ফাইলিং করতে হয়, ফাইলিং জমা দিতে হয়। আমার একটা মিসকে জমা দিতে পারে নাই, আজকে একটা ক্লায়েন্টের ফাইল জমা দিতে পারে নাই, কারণ বিদ্যুৎ নাই। এখন কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট বাইর করতে হয়। তাহলে বিদ্যুৎ না থাকায় আমরা যথাসময়ে প্রিন্ট বাইর করতে পারি, যথাসময়ে করে জমা দিতে পারি। এখন তো আগের মতো দিন নাই যে হাতে লিখে জমা দিবেন। এখন কোর্ট হয়ে গেছে কম্পিউটার করে পিটিশন জমা দিতে হয়। ডিজিটাল যেহেতু কম্পিউটার করে দিতে হয়। আমরা অনেক কোর্টকে, অনেক সময় বিজ্ঞ আদালতকে অনুরোধ করেছি যে মাননীয় আদালত এখন বিদ্যুৎ নাই, এখন হাতে লিখে দিই পিটিশন। বলছে যে এটা আবার রেওয়াজ হয়ে যাবে হাতে লিখার, আপনি এটা কম্পিউটার করে দিতে হবে। আজকে না ফেলে দরকার হলে কালকে দেন। হ্যাঁ, কালকে সাতকানিয়া দেখে মনে করেন একটা ক্লায়েন্ট আসছে, এটা আবার কালকে আসতে হবে। এই যে এগুলো আগে এক সময় হাতে লিখে পিটিশন আমরা জমা দিতে পারতাম। আমরা না, আমাদের মুরব্বীরাও, আমাদের সিনিয়র লয়াররা যারা আগে সবসময় আমরা যখন প্রথম অকালতে আসছি তখন হাতের লেখা পিটিশন আমরা জমা দিতাম। এখন হাতের লেখা পিটিশনও কিন্তু কোনো কোর্ট অ্যাকসেপ্ট করে না। কোনো মিসকেস বলেন, ফাইলিং বলেন, হাতের লেখা আপনি এখন আর পাবেন না। এগুলো কম্পিউটারাইজ, টাইপিংও না, কম্পিউটার। তাহলে কম্পিউটার করতে হলে আপনার কিসের দরকার? বিদ্যুতের দরকার। তাহলে আপনি দেশ ডিজিটাল করছেন, কিন্তু দেশের ডিজিটালের মেটেরিয়ালস তো নাই। আপনি বিয়ে করছেন, কিন্তু বউর তো খাওয়াইতে পারতেছেন না, তাহলে বউ কি থাকবে? এখন বিষয়টা
হয়ে গেছে। এখন কথা হচ্ছে, কথার প্রসঙ্গে আসতেছে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আপনার জনগণ, আমরা একটা কথা বলি, নির্বাচিত সরকার পেয়েছি আমরা নির্বাচিত সরকারের অংশ, কিন্তু এখন মানুষ আজকে আমরাও বিএনপি করি, ঠিক আছে, বিএনপি সমর্থিত আমরা লোক, কিন্তু কথা হচ্ছে না, আপনি তো মানবাধিকার কর্মী হিসাবে যেটা সত্য সেটা আপনাকে সেটা তুলে আমাকে ধরতে বলতে হবে, বলতে হবে। মানবাধিকার কর্মী হিসেবে সেটা বলতে হবে। বলতে হবে। তো কথা হচ্ছে জনগণ তো বলে, তাহলে আপনি এই যে কাজের জন্য এই উপযুক্ত লোক আপনাকে নিয়োগ করতে হবে। নিয়োগ করতে হবে। কিছুদিন আগে শুনছি বিদ্যুতের ঘাটতি নাই, নাই। বা যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন এটা লোডশেডিং করে, ওভারলোডিং করে হ্যাঁ। এটা ডিস্ট্রিবিউট করা যায়। যেমন কাপ্তাই জলবিদ্যুৎ যে ফানি যে স্তর বৃদ্ধি পেয়েছে, যে কারণে বিদ্যুৎ উৎপাদনে সুবিধা হচ্ছে। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে এখন তো আর আগের যুগ নাই। সকালে একজনের সাথে কথা বলছিলাম, এই লোকটা নাকি তাকে 18 তলায়, এখন 20 তলা 25 তলা বিল্ডিং। যেমন আমাদের আন্দোলনের পাশে প্যারাগন সিটি বিল্ডিংটা কয়তলা? 20 তলা। 20 তলা। তাহলে এইভাবে আপনি কুলসিতে, আপনার ফার্স্ট লাইসে, এখানে সব বিল্ডিং 10 তলার, 10 তলা। তাহলে লিফটে, তাহলে লিফটে বড় কথা না, লিফট চলবে কি দিয়ে? বিদ্যুৎ তো নাই। গ্যাস দিয়ে বা ইয়া দিয়ে জানালা দিয়ে কতক্ষণ চলতে পারে? কতক্ষণ চলবে? গ্যাস তো নাই। 25 তলা কি হবে? কত রূপে কথা বলতে হবে। তাইলে এখন মূল কথা হচ্ছে, যেমন আপনি এখন সমস্যাটা দেখা দিবে, তখন আরো সমস্যা। এখন কথা হচ্ছে যে একজন লোক বলছে, আসলে আমারও ধারণা হচ্ছে হয়তো পৃথিবীর বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে। পৃথিবীর কি হয়েছে? এখন বয়স হয়েছে। বয়স হয়ে গেছে। পৃথিবীর যেহেতু এখন বয়স হয়ে গেছে, পৃথিবীর যে কোনো সময়ে ধ্বংস হয়ে যেতে পারে। পরিস্থিতি মানে সেদিকেই কিয়ামত অতি সন্নিকটে মনে হচ্ছে। না হলে আপনি 25 তলা 30 তলা বিল্ডিং করলেন, কেমন? ওই 25 তলা বিল্ডিং এ যদি বিদ্যুৎ না থাকে, যদি গ্যাস আপনার লাইন না থাকে, তাহলে আপনি ওখানে কি লাকড়ি তুলে কাজ দিয়ে বিল্ডিং এ আগুন জ্বালাতে পারবেন? প্রশ্ন ওঠে না। গ্যাস না থাকলে, লিফট না চললে 25 তলার নিচ থেকে আপনি কিভাবে উঠবেন? আমরা যে আজকে ফ্ল্যাট কিনছি, অনেকে ফ্ল্যাট কিনছে 14 তলা 15 তলা 18 তলা 20 তলাতে, তো 20 তলা 18 তলা যে ফ্ল্যাটের যারা মালিক, তারা এই যে আর কয়দিন পরে গেলে ফ্ল্যাট কিভাবে সার্ভে সে চিন্তা করবে। কারণ আমার কাছে মনে হচ্ছে পৃথিবী যে গোল, এই গোলের মধ্যে আবার এখন চলে আসতেছে কিভাবে একতলা বিল্ডিং বা নিচতলা সেমি ফাঁকা ঘর যে আগে ছিল, সেই সিস্টেমটাই মনে হয় বেটার সিস্টেম। কি জন্য বেটার সিস্টেম? ধরেন আপনি আগে নিচতলা ঘর ছিল বা সেমি ফাঁকা ছিল, বা এই খড়ের ঘর ছিল, এই ঘরগুলোতে আপনি বিদ্যুৎ 18 তলা পর্যন্ত বা 25 তলা পর্যন্ত গ্যাস তোলার প্রয়োজন ছিল না। এখন যদি বিদ্যুতের সেই সংকট যদি প্রকট হয়, গ্যাসের সেই সংকট যদি প্রকট হয়, আমার থেকে আপনার থেকে সবচেয়ে বেশি কষ্ট হবে। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য নাকি যে শপিং মল থেকে শুরু করে যা আলোকসজ্জা, যে এগুলো নাকি 7টার মধ্যে বন্ধ করে দিতে বলা হয়েছে এবং শপিং মল 8টার মধ্যে। এখন তো এগুলো বলা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা আচ্ছা, এখন এগুলো বলা ছাড়া কোনো উপায় নাই আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে, এটা আমি মানলাম। তবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা শপিং মলে যে বেচা বিক্রি হয় একটু 7টা 8টার পরে, রাত্রে একটু বেচা বিক্রি হয়। এটা হচ্ছে যে এখন পরিবর্তন করতে হবে। আচ্ছা আচ্ছা, সিস্টেমটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আগে এক সময়ে মানুষের কর্ম ছিল কখন? সূর্য উঠা থেকে সূর্য ডুবা। মানুষের কর্মের ঘন্টা ছিল সূর্য উঠা থেকে সূর্য ডুবা। গ্রামে কৃষিকাজ করতো, নামতো যখন সূর্য উঠবে তখন চা পানি খেয়ে মানুষ কাজে চলে যাবে, এটা ছিল তাদের। তবে এবং সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের আগে আগে কর্ম শেষ, এবং কর্মের পরে মানুষ খেয়ে ঘুমিয়ে পড়ছে। এখন তো 12টা 1টার আগে মানুষ ঘুমিয়ে হয় না, মোবাইল টেলিভিশন পর্যন্ত মোবাইল দেখে টেলিভিশন থাকে, এখন অনলাইনে ফিন্যান্সিং করে। এখন ওনারা তো যুবকদের কর্মসংস্থানের কথা বলছে, যে কি আরে আপনাদের জন্য কথা বলতে পারতেছি,
মোবাইলে মনে করেন আপনি কত করে ফিনান্সিং করে কম্পিউটারে, এগুলো হচ্ছে বিদেশের সাথে যুক্ত। তা আমাদের দেশে যখন রাত 12টা, ওদের দেশে দিনের 12টা। ওর দেশে ওনারা অফিস যখন খোলা আছে, আপনি সেই টাইমে অফিস ট্যাগ করতেছেন, সেই টাইমে তার অফিসে কাজ করতেছেন। ওর জন্য তো ওর দেশ। আমি তো আর আমেরিকার অফিসে কাজ করতেছি, আমি লন্ডনের অফিসে কাজ করতেছি। ওদের দিনের 12টা আর আমাদের রাতের 12টা। জি জি জি। তাহলে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডিজিটাল ডিভাইসের সাথে আমার সংযুক্তি থাকে, কাজকর্ম থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওই কাজটা রাতে 12টা 1টার দিকে করতে হয়। আমি একটা সাংবাদিকের সাথে কথা বলছিলাম কিছুদিন আগে, একটু মামলা নিয়ে কথা হয়েছিল। উনি বলতেছে আমাদের অনেক সংবাদ চুরি করে। আমি বললাম সংবাদ কিভাবে চুরি করে? সংবাদ চুরিটা হলো যে রাত 12টার পরে। জি জি জি। যে কি হবে, একটা পত্রিকা ওই সংবাদ করছে, বা ওই যে বিদেশি একটা ইন্ডিয়ান মনে করো আনন্দবাজার একটা সংবাদ করছে, ওই সংবাদটা তো আর আমার বাংলাদেশ সব পত্রিকা আসবে না। তখন আমি দেখবো কোন পত্রিকা কোনটা আসছে না আসছে এভাবে দেখে দেখে আমি ওইটা ওখান থেকে চুরি করব, কালেকশন করে এখানে বসিয়ে দেব। চুরি বলা হয় এগুলোকে। এই জিনিসটা করাটা, এটা আমার দৃষ্টিতে এটা পেশাগত কাজ অনেক সময় করতে হয়। কারণ কি, ধরুন আপনি ক্যালকাটা গিয়ে তার নিউজ পাচ্ছেন না, আপনি ইন্ডিয়ার নিউজ তো আপনি পাচ্ছেন না, বা আমেরিকান নিউজ তো আপনি পাচ্ছেন না। আন্তর্জাতিক সংবাদগুলো এগুলো এইভাবে কালেকশন করা হয়। তাহলে ওদের কিন্তু অফিস টাইম হচ্ছে দিনে যখন 12টা 1টা, তখন আমাদের দেশের রাতের 12টা 1টা। ওই জন্য বলছে যে আমাদের দেশে তো রাতে কাজ করতে হয়। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে এখন আমরা মানবাধিকার কর্মী, এ নিয়ে যারা চিন্তা করে তারা সবকিছু বলবে। এখন কথা হচ্ছে সরকারের প্রতি আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব পারভেজ শেখ রিজভী সাহেব সুন্দরভাবেই বলছেন, আমি আর কি বলবো, এগুলো দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। আমাদের অনুরোধ থাকবে, যে যাই করুক না কেন, বর্তমান বিএনপি সরকার, তারেক জিয়া সরকার, সরকারের যে তাকে দায়িত্ব তার উপরে থাকে। সুনাম যেমন তার হবে, সেই সরকার হবে, দুর্নামেরও সেই সরকার হবে। আপনি ধরেন আপনার কাছে তো মানুষে যে কার্ড চাই নাই, কি কার্ড বলে, যেটা ফ্যামিলি কার্ড। এখন তো অনেকের এখানে আমার একটা প্রশ্ন রয়ে যায়। এই যে মনে করেন আমরা যে যতটুকু শুনতে পাচ্ছি, যেহেতু আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে গিয়ে সংবাদ সংগ্রহ করি, সাধারণ মানুষের সাথে আমরা একটু মিশি, তো ওখানে বলতে শোনা যাচ্ছে ফ্যামিলি কার্ড দিচ্ছে, যে সমাজে মানুষ আছে মনে করেন 5000, ফ্যামিলি কার্ড দিচ্ছে 100 জনকে, আর যে মনে করেন চতুর্দিকে মনে করেন আর যে 4990 জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এটা আসলে এক ধরনের কি বলা যায়? ঠিক আছে কথা, কথাটা যারা যুক্তারা বলতেছে তারাও তো জনগণ। জি জি জি, জনগণ যারা বলতেছে তারা কি বাংলাদেশের জনগণ নয়? অবশ্যই অবশ্যই। যারা বলতেছে তারা জনগণ, তারা তাদের সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করতে হবে। জি, কারণ কি, আপনার কাছে তো ফ্যামিলি কার্ড কেউ চাই নাই, কথার কথা। জনাব তারেক জিয়া সাহেব ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আপনি সবকিছু ঠিক রেখে দেন, আপনি ইনকাম ট্যাক্স বা ট্যাক্সে বিভিন্নভাবে আপনার অর্থ মন্ত্রণালয়ে বাড়ানো হয়েছে, বিভিন্নভাবে বাজেটে ট্যাক্সের পরিমাণ, ব্যাটের পরিমাণ বাড়ানো হয়েছে। যেমনটাই আমি কালকে একটা যে বাইকের চাকা টায়ার, যাকে বলে টায়ার, কিনছিলাম 200 টাকা বাড়তি আগেছি। তো যে এখন এগুলো সাধারণ জনগণের উপর পড়ছে। গাড়ি ভাড়াও তো বেড়ে গেছে। আগে যে জায়গায় 5 টাকা নিত, এখন 10 টাকা নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করি, আর আমি এখান থেকে ভাড়া 10 টাকা, তুমি এখন 20 টাকা নিচ্ছ কি জন্য? ওরা বলছে ভাই আমার লাইন ধরতে, এবং লাইনে গ্যাসের জন্য ঘুষ দিতে হবে। হ্যাঁ, কালকে আমি গ্যাসের লাইনে একজন ড্রাইভারের কাছে যে বক্তব্য নিতে চাচ্ছিলাম, উনি আমাকে বলছে, দেখেন ভাই, আমরা বিগত দিনে করোনাকালীন সময়ে এই ধরনের সংকটে পড়ি নাই, এখন এই ধরনের সংকটে পড়ার কারণটা কি? কথা হচ্ছে সেটাই। ধরেন আপনি কার্ড দেন, ভালো কথা। এখন আমরা বলবো যে আপনি সরকারের সমালোচনা করতেছেন, আমি সরকারের সমালোচনা করতেছি না। কথা হচ্ছে যে জিনিস আপনার কাছে কেউ চাই নাই, সেটা দিবার আগে যেটা 100% জনগণের প্রয়োজন, সেটা আগে নিশ্চিত করতে হবে। এই যে আমাকে তেলের সংকটে পেলে, গ্যাসের সংকটে পেলে, বা কারো বিদ্যুতের সংকটে পেলে,
গাড়ির যে সংকট, গ্যাসের সংকট, এই সংকটটা কি আপনি সাংবাদিক সলমান সাহেব বুক করতেছেন, আমি অ্যাডভোকেট সাহেব সিদ্দিকী বুক করতেছি, এই সংকটটা কি আমাদের ফার্মাসি সেক্রেটারি সাহেব বুক করতেছে? এটা ভিক্ষুকত বুক করতেছে। হয় রাইট। এটা যে আপনার ফ্যামিলি কার্ড পাইছে সেও বুক করতেছে, আর যে ফ্যামিলি কার্ড পাই নাই সেও এই দুর্ভোগটা ভোগান্তির শিকার হচ্ছে। সুতরাং যে ফ্যামিলি কার্ড পাই নাই সে তো বলবেই ফ্যামিলি কার্ড পাচ্ছে শত 2 জনে বা 5 জনে, আমি বললাম 10 জনে, তাহলে 50 জনেরও দিলেন ফ্যামিলি কার্ড। 5 জন তো সম্ভব না, আপনি বলতেছি আর কি, ধরো 50 জনেরও দিলেন, তো যারা পাচ্ছে না, আজকে সকাল থেকে 12টা পর্যন্ত কোন বিল্ডিংয়ে নাই, বিদ্যুৎ ছিল না। এখন আমি মিথ্যা বলতেছি? এটা কোন বিল্ডিংয়ে সবাইকে জিজ্ঞেস করেন। তাহলে এই যে আপনার এগুলো হচ্ছে যে মানুষের এখন বাত কাফার বাসস্থান, একটা কথা আছে না, বাত কাফার বাসস্থান তো আপনি নিশ্চিত করতে হবে, এগুলো মৌলিক অধিকার। আপনি দেখেন এখন এই যেগুলো পড়তেছে কিসের উপরে? চালের উপরে, আবার আপনার মরিচের উপরে প্রভাব পড়ছে। এখন কাঁচা মরিচের দাম 400 টাকা, প্রতিদিন কাঁচা সবজির দাম বৃদ্ধি। এইভাবে মানুষের উপরে যদি এই যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ কিন্তু পরিবর্তনশীল। আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, যে এই দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, বঙ্গোপসাগরের দেশ, ঢেউ কোন দিক থেকে কোন দিকে যায় কোনো হিসাব, মানে কোথাকার পানি কোথাকায় গিয়ে গড়াই, কোথাকার পানি কোথাকার গিয়ে দাঁড়াই কোনো হিসাব নাই। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব যে যারা দায়িত্বে আছেন ওনাদেরকে আপনি সঠিকভাবে এই বিষয়গুলো দায়িত্ব দেন। এখানে শুধু মন্ত্রী পরিষদ বা মন্ত্রণালয় জড়িত আছে তা না, এখানে বিদ্যুৎ ডিপার্টমেন্ট আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, বিদ্যুতের অফিসাররা জড়িত আছে, বা পানি উন্নয়ন বোর্ড জড়িত আছে। এখানে গ্যাসের জন্য গ্যাস কারখানাগুলো যারা উৎপাদনকারী তারা জড়িত আছে। তা আপনি প্রধানমন্ত্রী বা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, আপনি বিষয়গুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে কোন জায়গায় আপনার এই ডিস্টার্বগুলো হচ্ছে। নাহলে এই যে হাহাকার, এই হাহাকারের জবাবটা আপনাকে কিন্তু জনগণ একসময়ে এটা বিস্ফোরণ ঘটে যাবে। মানুষের যে নৈতিক চরিত্রের যে অধঃপতন হচ্ছে বিভিন্ন কারণে, এগুলো দমন করা প্রশাসনের পক্ষে হিমশিম খেতে হচ্ছে। এখন মানুষ এই যে গ্যাসের লাইনের জন্য যে সমস্যার সৃষ্টি হচ্ছে, কত টাকা। প্রশাসনও তো বর্তমান আমি শান্তিতে আছে বলে মনে করি না, কারণ প্রশাসন যদি যে কোনো স্পটে গিয়ে বল প্রয়োগ করতে যায় তাদেরকে দূষর বলা হচ্ছে। এখন যেভাবে আমি নিচ্ছি না, ও কথাটা আমি সে বলতেছি না, আমি বলতেছি যে যেভাবে হোক, আমার কথা হচ্ছে দেশে একটা শৃঙ্খলা বোধ থাকুক, যে অন্যায় অবিচারের বিরুদ্ধে সরকার যেন বাস্তবমুখী পদক্ষেপ নেয়, যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলোর যেন সঠিক সমাধান করেন। ধন্যবাদ আপনাকে জনাব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব। এই যে আমরা আজকে এতক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম যারা দায়িত্বরত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। আসসালামু আলাইকুম।